নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি পাঁচ কথা। আর পাঁচ কথার শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ। বেআইনি নির্মাণ বিতর্কের মধ্যেই শান্তিনিকেতনে পুলিশ। অভিষেকের বাড়ি থেকে মনিটর খুলে নিয়ে গেল পুলিশ। পুলিশি অভিযানের মধ্যেই অভিষেকের বাড়ির সদস্যরা বেরোলেন। একটা গাড়িতে করে তারা বেরিয়েছেন। সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, বেশ কিছুক্ষণ আগে সেখানে কলকাতা পুলিশের একটা টিম যায়, সেখান থেকে আমরা দেখেছি একটা মনিটর তারা খুলে নিয়ে যায় এবং তারপর অভিষেকের বাড়ির সদস্যরা বেরোলেন একটা গাড়িতে। এই পুলিশি অভিযানের মধ্যেই পুরোটা হলো। ঘটনাক্রম যদি একবার আমাদের সামনে তুলে ধরো। দেখো, বিকেল 3:30-র আশপাশে আমরা যেটা দেখলাম যে পুলিশের একটা দল, প্রায় 5 থেকে 6 জন পুলিশ অফিসিয়াল, তারা আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি হরিশ মুখার্জি স্ট্রিটের এই যে 188A শান্তিনিকেতন বিল্ডিং, এই বাড়ির সম্পর্কে নতুন করে বলার কিছু নয়, বহু চর্চিত এই বাড়ির ভেতরে তারা পৌঁছন এবং ভেতরে যাওয়ার পর আমরা যেটা দেখলাম যে দরজায় প্রথমে তারা বাইরের এই যে সুবিশাল দরজা রয়েছে সেখানে এসে তারা নক করেন। ভেতরে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা দরজা খুলে কয়েকজন অফিসিয়ালকে ভিতরে নিয়ে যান এবং তারা বেশ কিছুটা সময় ভিতরে ছিলেন এবং ভেতর থেকে তারা যখন বেরিয়ে আসলেন একজনের হাতে আমরা দেখতে পেলাম যে একটি ইলেকট্রনিক গ্যাজেট, অর্থাৎ একটি সুবিশাল মনিটর। কী কারণে সেই মনিটরটি খুলে নিয়ে যাওয়া হলো তা নিয়ে কিন্তু বেশ জল্পনা তৈরি হয়েছে। তার কারণ যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি, পুলিশের এই যে দল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলো হরিশ মুখার্জি স্ট্রিটের, এই আশাকে কেন্দ্র করে কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে। তবে এই যে ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট যেটা খুলে নিয়ে যাওয়া হলো, যারা এসেছিলেন তারা নিয়ে গেলেন, সেখান থেকে যেটা অনুমান করা হচ্ছে যে এতদিন যাবৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বা সাংসদ হিসেবে তিনি একেবারে জেড প্লাস ক্যাটাগরির যে সিকিউরিটি পেতেন তার বহর কিন্তু জেড প্লাসের থেকেও বেশি ছিল। এমনকি তিনি বাইরে যখন বেরোতেন সেই সময় তার যে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা, এমনকি তার বাড়িতে 24 ঘন্টা কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকতো। আর সেই জেড প্লাস সিকিউরিটি পাওয়ার জন্যে তার বাড়ির আশপাশ থেকে শুরু করে বাড়ির ভেতরে বিভিন্ন জায়গাতে যে সমস্ত ক্যামেরা লাগানো রয়েছে মনিটরিংয়ের জন্য বা নজরদারির জন্য, সেই সমস্ত ক্যামেরার মুভমেন্ট বা কোথায় কারা আসছেন যাচ্ছেন গতিবিধি দেখার জন্য বেশ কিছু মনিটর প্রয়োজন হয়। যেটা মনে করা হচ্ছে সে ধরনেরই এই যে ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট যেটা খুলে নিয়ে যাওয়া হলো সেই কাজেই সম্ভবত ব্যবহার করা হতো, এমনটাই এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে। তার কারণ এর আগে আমরা যেটা দেখেছিলাম, যখন তার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিকিউরিটি কমিয়ে দেওয়া হয়েছিল, কাটছাট করা হয়েছিল, তারপরেই তার বাড়িতে ব্যবহারের জন্য যে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে স্ক্যানার, যাবতীয় যা নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম সেগুলোকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কোথাও গিয়ে সেখান থেকেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই ধরনের বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট বা ডিভাইস যেগুলো থেকে গিয়েছিল সেগুলোকেই এক এক করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সম্ভাবনাটাই কিন্তু জোরালো হচ্ছে। তবে তার বাইরে আরও বেশ কিছু সম্ভাবনা ইতিমধ্যেই সামনে উঠে আসছে, যদিও সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে নজর থাকবে। সুপ্রিয়, আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। পুলিশ কেন গেছে সেটা কলকাতা পুলিশই আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তী সময়ে জানাবে। তবে এই নোটিশের সাথে তার সম্পর্ক থাকতে পারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তো আমরা পুলিশ পাহারা দিতে এর আগে বহুবার দেখেছি। এখন সেই বাইরের পুলিশই একটু দরজা ঠেলে ভিতরে ঢুকেছে। এর মধ্যে আর অত চিন্তা করার কি বিষয় আছে? পুলিশ তো সারাক্ষণ সেই বাড়ির সামনেই পাহারা দিত। একটা সময় তো ওই বাড়ি পাহারা দেয় পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের বিশেষ করে বলবো আমি মুখ্য কাজ ছিল। তো সেটা এক সময় তারা করেছে। এখন দরজাটা ঠেলে ওই পুলিশটাই কি ভেতরে ঢুকেছে, আর কিছু না। পালাবদল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা ডায়মন্ড হারবারেও টালমাটাল পরিস্থিতি। পদত্যাগ করলেন ডায়মন্ড হারবার পুরসভার 10 তৃণমূল কাউন্সিলর। মেয়াদ পুরনোর 8 মাস আগেই 10 তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। আমরা আজকে এলাম ডায়মন্ড হারবার পৌরসভা 16টা ওয়ার্ডে 16টা কাউন্সিলর নিয়ে গঠিত এবং 16টা কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়েছিল। তার মধ্যে আমরা 8 জন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ড। কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ যাতে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকের পদত্যাগ করতে এসেছি। আরে সব পদত্যাগ করবে, ডেপো ছেলেটার সঙ্গে থাকা যায় নাকি? ও সবাইকে নাকি বাজারে মাছ কাটাচ্ছিল, এবার ওকে মাছের আঁশ ছাড়াতে হবে।
মমতার এই অহংকার আর এই অভিষেকের উদ্যত্ত মেনে চলে যায় নাকি? ওদের পয়সা কাঁড়ি কাঁড়ি হাজার হাজার কোটি টাকা রোজগার করার জন্য যেন সবার জন্ম হয়েছে। এখন কথা হচ্ছে আগামী দিনে কত ভোটে হারে ডায়মন্ড হারবার থেকে, না আদৌ নির্বাচনে দাঁড়াবে না, সেটার জন্যই আমি সময়ের অপেক্ষা করছি। বদলের ধাক্কায় ভাঙছে একের পর এক তৃণমূল কংগ্রেসের পুরবোর্ড। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে আরো এক পুরসভায় ভাঙন। এবার উত্তর ব্যারাকপুর পুরসভায় গণ ইস্তফা। 23 জনের মধ্যে একসঙ্গে 15 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগীদের মধ্যে রয়েছেন বিকাশ বসুর ভাইও। ইস্তফা দিতে চলেছেন উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানও। ইস্তফা দিয়েছে 15 জন। আপনি দিয়েছেন? সব দিয়ে দেবো, আমি লিস্ট আমি লিখে দিয়েছি। সবাই রয়ে যাবে। তারপর আমার নর্থ ব্যারাকপুরে আমরা হেরে গেলাম। মানুষের ওভারঅল তো জনমত আমাদের বিরুদ্ধে গেছে, নর্থ ব্যারাকপুরে জনমত তো আমাদের বিরুদ্ধে গেছে। এবার নর্থ ব্যারাকপুরের মানুষকে তো রিলিফ দিতে হবে। তারা তো তাদের আক্ষেপ তো বটেই। পরিষেবা আমরা ঠিক করে দিতে পারিনি, তাই মানুষ বিরুদ্ধে গেছে। আমাদের তাহলে যাবে না, মানুষের মন আমরা বুঝতে পারিনি। নতুন বোর্ড আসবে 100 বার আমরা অলওয়েজ কোঅপারেশন। হ্যাঁ, তাদের সাথে করতে নতুন যারা আসবে আমাদের যদি কোনো কোঅপারেশন চাই হোল হার্টেডলি করবো। আমি দল জানে না, দল জানি না, দলকে আমরা জানি না। দলকে না জানি মানুষ ম্যান্ডেট এগেনস্টে চলে গেল, সেখানে আমরা কি করবো? আর দলকে না জানি প্রপার পরিষেবা দেওয়া যাচ্ছে না, অনেক problem। দলকে না জানিয়ে ডিসিশন নিলাম আমরা নিজেরা সবাই মিলে বসে। জানাবেন? জেনে যাবে, এই পথেই জেনে যাবে, মিডিয়া থেকেই জেনে যাবে। মানুষকে জানিয়েছেন? কাউকে না, যোগাযোগ হয়নি। যোগাযোগ নেই? না। ফোনে পেয়েছে? না না, ফোন করিনি। সে করেছিল? না না, উনি কখনোই আমার সঙ্গে যোগাযোগ রাখতেনও না, উনি কথাও বলতেন না, এবং আমার ব্যক্তিগত কোনো সঙ্গে কথা বলতেন না। আমরা যিনি সাংসদ বা যিনি জেলার নেতৃত্বে ছিলেন, উনি ওনার চয়েস মতো লোকেদের সঙ্গে মিশতেন, কথা বলতেন এবং সেই মতন চলতেন। তো আমাদের সঙ্গে তো সেভাবে কথা বলতেন না, আমরা কাজ করার সুযোগও দিতেন না, এবং সেইভাবে উনি ওনার মতোভাবে চলতেন। আমরা কোনো ইন্টারেস্টও নেই। রাগে কি ছেড়ে দিলেন সবাই? না, সবাই কি ছেড়ে যায় না, আমাদের অলরেডি ম্যান্ডেট এগেনস্টে আছে, সুতরাং আননেসেসারিলি এটা কন্টিনিউ করা কোনো দায়িত্ববোধের কাজ হয় না। আমি দিলাম এই কারণ আমার 7 নম্বর 35 বছর কোনোদিন আমার 7 নম্বর হারিনি। আমার এখানে একটা বিরাট কষ্ট। পার্থভূমিকে আমাদের কারো দুঃখের কথা তো শোনেননি, এমন আসেননি, শোনেননি, উনি খবর নেননি, শোনেননি। আইপ্যাড সামান্য আমার রাজনীতির 20 বছরের 22 বছর, তার বয়স হয়তো 19 থেকে 20। সে আগের দিন রাত্রিবেলা অর্ডার করছে কতজন ক্যান্ডিডেট নিয়ে আসবেন। তো এই যে একটা মানসিক টর্চার, এই টর্চারটাকে আমরা নিতে পারছিলাম না। 35 বছর ধরে নর্থ ব্যারাকপুরে 7 নম্বর ওয়ার্ড জিতে আসছে, সেই ওয়ার্ডেই হেরে গেছে। এই যে জনাদেশ, এই জনাদেশকে সম্মান জানিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার 15 কাউন্সিলর এই মুহূর্তে তারা ইস্তফা দিলেন, গণ ইস্তফা। দল জানেন, দলকেও তারা জানানোর প্রয়োজন মনে করেননি, দলের থেকে পারমিশন নেওয়া মনে করেননি। তারা সবার আগে তারা সম্মান জানালেন এই জনাদেশকে, এই জন আদেশ, তাদেরকে স্বীকৃতি দিলেন, তাদের আদেশকে। অর্থাৎ যে নর্থ ব্যারাকপুর পৌরসভা লিড দিত প্রতি বছর প্রতি ভোটে, সেখানে হেরে গেছে তৃণমূল। আক্ষেপে, দলের প্রতি ক্ষোভে 15 জন কাউন্সিলর 20 জনের মধ্যে এই মুহূর্তে তারা ইস্তফা দিলেন। মোট 23টি আসন, তার মধ্যে 3 জন মারা গেছেন, 20 জন রয়েছেন, 15 জন ইস্তফা দিলেন। এখনও চেয়ারম্যান বাকি আছে, বাকিরাও ইস্তফা দেবে, এমনটাই জানালেন চেয়ারম্যান মলয় ঘোষ। নর্থ ব্যারাকপুর পৌরসভা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। সুবুদ্ধি যার আছে সবাইকে বলবো, আপনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনারা পৌরসভা যেতে পারছেন না, যাচ্ছেন না। কোনো কাউকে কেউ এখানে কোনো অ্যাসল্টও করেনি, কিন্তু তারা যাচ্ছেন না কেন, মানুষ তাদেরকে প্রশ্ন করছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য, তাতে মানুষের পরিষেবাটা আমরা চালাতে পারি তাড়াতাড়ি। একের পরে কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা, তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল। এবার সেই সাহায্য পাবে না, তার জন্য মানুষের আদালতে আসতে হবে, 6 মাসের মধ্যে ভোট হবে।
এবার গারুলিয়া পুরসভা দিকে নজর রাখি। তৃণমূল পরিচালিত এই গারুলিয়া পুরসভাতেও চরম ডামাডোল। গারুলিয়া পুরসভার আরো 7 কাউন্সিলরের ইস্তফা। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার অনন্তর কাছে চলবো। অনন্ত, 21 জন তো মোট কাউন্সিলর, তার মধ্যে আরো 7 জন, মানে এই নিয়ে মোট 18 জন কাউন্সিলর, তারা ইস্তফা দিয়ে দিলেন। তাহলে এরপর ভবিষ্যৎ কি, কিভাবে চলবে এই পুরসভার কাজকর্ম? একদমই, দেখো পৌরসভা সূত্রে যেটা জানতে পারছি, যা পৌরসভা যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে ইও এফও, তারা জানাচ্ছেন যে তারা এই কপি তারা মহকুমা শাসককে পাঠিয়েছেন, জিএম কে পাঠিয়েছেন, মুখ্য সচিবকে পাঠিয়েছেন, সিএম কেও পাঠিয়ে দিয়েছেন। ফলে এই যে অ্যাডমিনিস্ট্রেটর বসেই যে পৌরসভা চালাতে হবে, কেননা 21 জনের মধ্যে 23 জনের মধ্যে 21 জনের মধ্যে 18 জন ইস্তফা দিল, আর বাকি রইল যে যারা তারা ইস্তফা দেওয়ার মুখে। তার মধ্যে একজন বাম প্রার্থী আছে, তিনি নাও দিতে পারেন, আর রয়েছেন একজন নির্দল প্রার্থী আর তৃণমূল যেটা চেয়ারম্যান সূত্র জানতে পারছি তারাও নাকি ইস্তফা দিতে পারেন। তবে এই নিয়ে আজ পৌরসভার চেয়ারম্যান রমেন দাস নিজেই গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান নিজেই ইস্তফা দিয়ে দিয়েছেন। এই যে 7 জন, আগে দিয়েছিল 11 জন, আজকে দিল 7 জন। এই 7 জনের মধ্যে যে চেয়ারম্যান রমেন দাসও রয়েছেন, একটাই বক্তব্য তাদের যে জনগণ যে জনাদেশ দিয়েছে সেই তারা মেনে নিচ্ছেন এবং সেই মেনে যে নতুন সরকার এসছেন তাদের কথা মতো কাজ করবেন। দেখো এখানে কিন্তু আমরা বারবার একটা দেখতে পাচ্ছি, তৃণমূলের অন্দরমহলে ক্ষোভ, দ্বন্দ্ব। এই যে উচ্চ নেতৃত্ব কোনো এই দুঃসময় তাদের খোঁজ নিচ্ছেন না, তাদের খবর নিচ্ছেন না, ফোনে সাংসদকে পাচ্ছেন না, পার্থভূমিকে তারা বারবার ফোন করছেন, পাচ্ছেন না, এমনটাই জানাচ্ছেন তারা যে তাদের যে এই ক্ষোভ, এই ক্ষোভে তারা দলের। গারুলিয়া পৌরসভা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান নিয়ে 18 জন পদত্যাগ করেছে। 21 জনের মধ্যে 18 জন করে দিয়েছে। 22 তারিখে 11 জন এসডিও সাহেব কাছে করে দিয়েছে। বাকি বাদ চেয়ারম্যান সমেত আজকে সিআইসি 7 জন করে টোটাল গারুলিয়া পৌরসভা 18 জন রিজাইন করে দিয়েছে। পৌরসভা ইও সাহেব, এফও সাহেব পৌরসভা দেখছেন। একটা দলের ব্যাপার আছে, নিশ্চয় দল ভাবছে যে বোর্ডটা ভেঙে গেছে, দল সঠিক সময় ডিসিশন নেবে কীভাবে বোর্ডটা চলবে। বিজেপি থেকে কোনো প্রেসার দেওয়া হয়নি, কাউকে বলাও হয়নি। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পশ্চিমবাংলার মানুষ চেঞ্জ করেছে, ইনারা 1 মিনিটও থাকা ইনাদের অধিকার নেই। যেখান থেকে গারুলিয়া পৌরসভা হেরেছে 5000 উপরে ভোটে, তো থাকবেন কেন? সে স্বেচ্ছাই দিয়েছে, কেউ বলতে পারবে না কারোর তার প্রেসার দেওয়া হয়েছে, কাউকে বলা হয়েছে, এমন কোনো ব্যাপার নেই। ওনারা নিজেরা রিজাইন করেছে। পৌরসভা এখন সচল এখনও আছে, আগামী দিনও থাকবে। ক্যানিংয়ে মাতলা নদীর চর ভরাট করে তৈরি হয়েছে বেআইনি ক্যাফে। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে। বিঘার পর বিঘা চর বেআইনিভাবে ভরাটের অভিযোগ। মাতলার চর ভরাট করে বিশাল ক্যাফে তৈরি করেছেন শওকত মোল্লার ছেলে ইমরান। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, আমরা যোগাযোগ করব। তবে তার আগে দেখুন সেই ছবি দেখাচ্ছি, ক্যানিংয়ে মাতলা নদীর চর, সেই চর ভরাট করে গড়ে উঠেছে বড় ক্যাফে। বিঘার পর বিঘা চর বেআইনিভাবে ভরাটের অভিযোগ, আর বিশাল ক্যাফে তৈরি করেছেন শওকত মোল্লার ছেলে ইমরান। মাতলার চর ভরাট করে বিক্রি করে দেওয়ারও অভিযোগ শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে। চর চুরি দেখেও কেন চোখ বন্ধ রেখেছিল প্রশাসন? শওকত মোল্লার প্রভাবে কি চুপ ছিল পুলিশ? প্রশাসনের নাকের ডগায় কিভাবে এত বড় অবৈধ নির্মাণ, উঠছে প্রশ্ন। শওকত মোল্লার ছেলে যে জমিটা করেছে সেটা টোটালটাই খাল জমির উপরে, টোটালটাই ভরাট করা, 1 থেকে 150 বিঘে জমি ভরাট করে তার উপরে বিজনেস চালাচ্ছে। তাই আমি বলবো প্রশাসনের কাছে আমার আবেদন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে বিএলআরও, ক্যানিং পূর্বের জীবনতলায় বিএলআরওকে অনুরোধ করবো যে অবিলম্বে জিনিসটা দেখে যাতে সরকারি জমি মানে হস্তান্তর না হয়। সরকারি জমির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্টুরেন্ট, কেউ বড় বড় লজ করে বসে আছে, এবং এটা ছিল ওদের প্রশাসনের নাগের ডগায়। প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এখন নূতন সরকার হয়েছে, প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এইগুলোকে ইমিডিয়েট ডিস্ট্রয় করে দেয়া, যাতে না পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যানিংয়ের মাতলা নদীর উপরে গড়ে ওঠা মৌখালি ব্রিজে। এই মৌখালি ব্রিজ ক্যানিং এবং জীবনতলা দুটি ব্লককে কিন্তু সংযোগ তৈরি করছে। এখানে কিন্তু ক্যানিং 1 এবং ক্যানিং 2 ব্লক। এই সেই মৌখালি ব্রিজ,
আর ঠিক এই ব্রিজের ডান দিকে রয়েছে মাতলা নদীর বিস্তীর্ণ ম্যানগ্রোভের জঙ্গল। আমি আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো, বিস্তীর্ণ জঙ্গল এদিকে রয়েছে। আর ঠিক এই জঙ্গল থেকে ডান দিকে বাঁ দিকে তাকালে দেখতে পাবেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবৈধভাবে নদীর চর দখল করে শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতারা কিন্তু গড়ে তুলেছে বিশাল ক্যাফে এবং বিভিন্ন দোকান, বাণিজ্যিক দোকান এবং বিল্ডিং। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের সরকারের সময় কিভাবে নজর এড়িয়ে গড়ে উঠল একের পর এক সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল কেটে অবৈধভাবে তা ভরাট করে নদীর চর, একের পর এক ক্যাফে এবং দোকান, তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু স্থানীয় জনগণের মধ্যে। দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা। সপ্তাহে প্রথম কাজের দিন দফায় দফায় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে বিভিন্ন দপ্তরের সচিব, প্রজেক্ট ডিরেক্টরদের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠক মেটার পরই 26 জন বিধায়ককে নিয়ে নবান্নের 14 তলায় বৈঠক শুভেন্দু অধিকারী। দীক্ষা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। দীক্ষা, 26 জন বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বৈঠক, সে বৈঠকে কি নিয়ে আলোচনা হলো, নির্যাস কি? দেখো, মূলত ওবিসি সংরক্ষণ নিয়ে যে তালিকা আগে প্রকাশ হয়েছিল, সেই ওবিসি সংরক্ষণ নিয়ে আজকে মুখ্যমন্ত্রী 26 জন বিধায়ককে নিয়ে এই বৈঠক করেন, যার মধ্যে শিলিগুড়ি, উত্তর 24 পরগনা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, এই সমস্ত যে জেলার বিধায়ক, সেই 26 জন বিধায়ককে নিয়ে এই বৈঠকটা 14 তলায় তিনি করেন। মূলত যেটা আমরা জানতে পারছি প্রশাসন সূত্রে, বা যেটা যে আগের যে সরকার, তারা 17% পর্যন্ত ওবিসি সংরক্ষণ করেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার এসে সেই 17%, কারণ তার মধ্যে অনিয়মের অভিযোগ উঠেছিল। বহু মুসলিম সম্প্রদায় যারা এই অনগ্রসর শ্রেণীর আওতায় আসার কথা নয়, তারা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছিল বলে আগের সরকার অভিযোগ তুলেছিলেন, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই যে অনগ্রসর শ্রেণীর যে ক্যাটাগরি, সেটা শতাংশটা কমিয়ে 17 থেকে 7-এ নামিয়ে আনেন। আর আজকে যেটা প্রশাসনের বৈঠক, তিনি যে বৈঠকটা করেন আজকে এমএলএদের সঙ্গে, সেখানে তিনি জানান যে আগের জমানায় 15 দিনে মাত্রই সার্ভে করে এই তালিকা তৈরি করা হয়েছিল, কিন্তু এবারে প্রত্যেক বিধায়ককে তার নিজ নিজ এলাকায় 4 মাস সময়সীমা দেওয়া হয়েছে সার্ভে করার জন্য, এবং সার্ভে করে কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত এই অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়েন সেটা জানাতে বলা হয়েছে, এবং তালিকা তৈরি করা হয়েছে এবং সেই পূর্ণাঙ্গ তালিকা জমা করতে বলা হয়েছে। আবার যখন মুখ্যমন্ত্রী বসবেন তাদের সঙ্গে বৈঠকে। তাই তো, ধন্যবাদ দীক্ষা, আমাদের নজর থাকবে সেদিকে।